সুকান্তের ভ্রমণের শখ ছোট থেকেই। যখন সময় পেয়েছে কর্মব্যস্ত জীবন থেকে অবসর নিয়ে ছুটে বেরিয়েছে দেশের নানা প্রান্তে। স্টেশনে বসে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। এবার ট্রেন ছাড়লো বলে আর দেরি না করে উঠে পড়ল সে। ট্রেনটিতে বেশি লোক নেই, প্রায় ফাঁকা বললেই চলে। তাই জানালা ধারে সিটটা পেতে খুব একটা অসুবিধা হলো না সুকান্তের। প্রায় মিনিট 5-এর মধ্যে রওনা দিল ট্রেনটি গন্তব্যের দিকে। তবে এবারে গরমের ছুটি বেশি দিন পায়নি সে, তাই কাছাকাছি ব্যাপারটা সেরে নেওয়ার বন্দোবস্ত করেছে। ময়ূরাক্ষী নদীর তীরে একটি বাংলো আছে, যেখানে থাকার ব্যবস্থা করে ফেলেছে। বলাই বাহুল্য, সে বাংলোটি সুকান্তের সব থেকে কাছের বন্ধু কর্ণের। তাই সেই ব্যাপারে সুকান্তের সেরকম অসুবিধা হয়নি। সূর্যাস্ত হতে আর কিছুক্ষণ বাকি। পাখিরা বাসায় ফিরেছে যে যার মতো। দেখতে দেখতে ঘন অন্ধকার নেমে এলো জানালার বাইরে। নদী, পাহাড়, জঙ্গলে এসব বহুদিন ধরে আকর্ষণ করে সুকান্তকে। শহরে একঘেয়ে জমাটবদ্ধ জীবন থেকে একটু আলাদা হয়ে গিয়ে কয়েকটা দিন একটু নিজের মতো করে কাটিয়ে উঠলে জীবনটা আবার যেন প্রাণ ফিরে পায়। এসব ভাবতে ভাবতে সুকান্ত একটু চোখ লেগে যায়। হঠাৎ তার ঘুম ভেঙায় ট্রেনের হুইসেলের আওয়াজে। সুকান্ত হুড়মুড়িয়ে উঠে পড়ে। জানালার বাইরে চোখ পড়তে সে দেখল পূর্ণিমার আলোয় ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাওয়া যাচ্ছে। সুকান্ত বুঝতে পারে সে তার গন্তব্যের খুব কাছে এসে গিয়েছে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সে প্রস্তুত। স্টেশনে অ্যানাউন্সমেন্ট শুনে সে ট্রেন থেকে নেমে পড়ে। ঘন অন্ধকার চারপাশে, এবং স্টেশনে সেরকম লোকও ছিল না। সুকান্ত হাত ঘড়িতে চোখ পড়তে দেখে ঘড়িতে রাত 12টা বাজে। এত রাতে বাংলোর দিকে যাবে কি করে সে? সুকান্ত পড়ল মহাবিপদে। হঠাৎ সে দেখতে পায় দূর থেকে একজন রিক্সা নিয়ে এই দিকেই আসছে। সুকান্ত হাঁক দেয়, ও ভাই, ও ভাই, আরে শুনতে পাচ্ছ? আরে ও ভাই। আপনি আমায় ডাকছেন? হ্যাঁ, আমি আপনাকে ডাকছিলাম। আসলে আমার জিজ্ঞাসা করার ছিল যে এখানে আপনি বসন্ত ভিলা নামে কোনো ভিলা টিলা চেনেন? বসন্ত বিলাস, বসন্ত বিলাস চিনি তো। আসলে রাত তো অনেক হলো, এই তুমি যদি আমাকে একটু নিয়ে যেতে পারতে খুব উপকার হতো। সে নয় আমি মানে তোমাকে টাকা বেশিই দেব। কিন্তু এত রাতে, আচ্ছা ঠিক আছে, উঠা পড়েন। এই তো, এই ধন্যবাদ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব মানে বুঝতেই পারছি না। হ্যাঁ, আমি উঠে পড়ছি। সুকান্ত রিক্সায় উঠে পড়ল। তার এগোতে থাকলো বাংলোর দিকে। প্রায় মিনিট করে যাওয়ার পর রিক্সা থামলো জঙ্গলের পাশে একটা সরু পথের সামনে। বাবু, ওই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে পেয়ে যাবেন আপনার বসন্ত বিলাস। অনেক রাত হয়েছে বাবু, আমি ভিতরে যাব না। আপনার যেতে খুব বেশি অসুবিধা হবে না। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এত রাতে তুমি যে আমাকে এখানে পৌঁছে দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। আর এই নাও তোমার টাকা, গুনে নাও, সব ঠিক আছে তো? আমি এখন যাই বাবু। সুকান্ত রিক্সা থেকে নেমে জঙ্গলে সরু রাস্তা ধরে এগোতে থাকলো। মিনিট 5 যাওয়ার পরে সে একটা বাড়ি দেখতে পায়। হ্যাঁ, সম্ভবত ওটাই বসন্ত ভিলা। বাড়িটি বাইরে থেকে দেখে যা মনে হয় সেটা খুব একটা বড় নয়। বাড়ির গেট পেরিয়ে এক সুন্দর বাগান, এবং সেটা পেরিয়ে গেলেই বাড়ির সদর দরজা। সুকান্ত সেই বড় বাড়ির দরজা খুলতেই দরজার শব্দ শুনে
বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। এই তো দাদাবাবু, আসুন দাদাবাবু, আসুন। এতক্ষণ আপনার অপেক্ষাই করছিলাম, বড় দেরি করে ফেললেন যে। আমার তো খুব চিন্তা হচ্ছিল। আরে না না, সেরকম কিছু না। আসলে সকালবেলা একটা অফিসে কাজ পড়ে গেল, তাই সকালের ট্রেনটা মিস করলাম। তারপরে বিকেলের ট্রেন ধরে আসতে অনেকটা দেরি হয়ে গেল, সেই কারণেই দেরি করে আসা। আচ্ছা আচ্ছা, সেই সব কথা পরে হবে কোন। আপনি আসুন তো, আপনি আগে ভেতরে আসুন, ব্যাগপত্রগুলো আমায় দিন। সুকান্ত ভেতরে ঢুকলো। বাড়িটি আকারে খুব বেশি বড় নয়। বাড়িতে ঢুকতেই বাড়ির ডান দিক দিয়ে একটা কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। বাড়ির নিচের তলায় বসার ঘর, একটি শোবার ঘর সহ রান্নাঘর এবং স্নানঘর। সুকান্ত বসার ঘরে একটা আরাম কেদারে গিয়ে বসল। কিছুক্ষণ পর সে ঘরে কাঞ্চা এসে উপস্থিত। দাদাবাবু, আপনি মুখ হাত ধুয়ে নিন, দোতলায় আপনার থাকার ব্যবস্থা করে এইছি। ব্যাগ সব ওই ঘরে রেখে এইছি। আমি ততক্ষণ খাবার গরম করে আনছি, আপনি একটু মুখ হাত ধুয়ে নিন। সুকান্ত হাত মুখ ধুয়ে বসার ঘরে এসে বসল। কিছুক্ষণের মধ্যে কাঞ্চা খাবার দিয়ে গেল। রাতের খাবার শেষ করে কাঞ্চা সুকান্তকে দোতলার একটা ঘর খুলে দেয়। ঘরে ঢুকতে সুকান্ত বুঝল ঘরটি অনেকদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। ঘরটি আকারে ছোট। ঘরে একটি খাট, আলমারি, একটি চেয়ার এবং একটি টেবিল। টেবিলের পাশে সুকান্তের ব্যাগপত্র রাখা। কাঞ্চা সুকান্তকে ঘরটা খুলে দিয়ে চলে যায়। দাদাবাবু, আপনি এখন একটু বিশ্রাম নিন, কাল সকালে উঠে বেরোবেন খুন। আমি এখন আসি দাদাবাবু, আমি বাইরে দিয়ে দরজাখান ভেজিয়ে দিই কেন। সুকান্ত তার ব্যাগ থেকে বইপত্রগুলো বের করে টেবিলের উপর রাখে। ঘরে দক্ষিণ দিকের জানালাটা খোলা মাত্রই প্রকৃতির হাওয়া সুকান্তকে স্পর্শ করে দেয়। সুকান্তের মনে এক স্নিগ্ধতা তৈরি করেছে এই প্রকৃতি। জানালার কিছুটা দূরে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। পূর্ণিমার আলোয় সেই নদীর জল যেন রূপলি কাপড়ের চাদর বিছিয়েছে। নদীর উপরে গায়ের বাড়ির আলোগুলো এমনভাবে অবস্থান করছে, মনে হচ্ছে সহস্র জোনাকি একসাথে খেলা করছে। হঠাৎই সামনে গাছ থেকে একটা পেঁচা উড়ে গিয়ে বসলো অন্য গাছের একটা ডালে। কত শান্তিতে না রয়েছে তারা। এসব ভাবতে ভাবতে সুকান্ত এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলে নিজেকে। কিছুক্ষণ পর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারাটা পথ আস্তে আস্তে বেশ ভালোই ঘুম হয়েছে তার, তাই এখন আর তার ঘুম আসছে না। সুকান্ত ঠিক করলো সেটা গল্পের বই পড়বে। বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গে সে অনুভব করলো তার সারা ঘরে কেমন যেন একটা অদ্ভুত সুগন্ধ। কিন্তু কোথা থেকে এলো এই সুগন্ধটা? না, এতক্ষণ তো ছিল না। গন্ধটা না কোনো ধূপের, না কোনো পারফিউমের, খুব অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। বাইরের বারান্দায় স্পষ্ট একটা হাঁটার শব্দ শুনতে পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নুপুরেরও শব্দ আছে সুকান্তের কানে। সুকান্ত উঠে গিয়ে দরজা খুলে দেয়। কে কে ওখানে? ওখানে কে? এখানে তো কাউকে দেখছি না। কেউ কোনো উত্তর দিল না। সুকান্ত দরজা বন্ধ করে সবেমাত্র গল্পের বইটা টেবিল থেকে নিয়েছে, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা পড়ল। এত রাতে আবার কে এলো? কাঞ্চা? ও কি এখনো ঘুমায়নি? এই বলে দরজা খুলল সুকান্ত। আর দরজা খুলতে সুকান্ত দেখে এক যুবতী নারী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। পরনে শাড়ি,
গায়ের রং বেশ ফর্সা, চোখ দুটো খুব শান্ত, এছাড়াও চোখে মুখে একটা কষ্টের ছাপ। আপনি মানে কে আপনি? আর আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর সব থেকে বড় কথা, আপনি বাড়ির ভিতরে আসলেন কি করে বুঝলাম না তো। আমি ঘুঙুর, আপনি আমাকে চিনবেন না। আমি এ বাড়িতে থাকি না, তবে কাছাকাছিই থাকি। কিন্তু এত রাতে আপনি মানে ঠিক বুঝলাম না। সেসব কথা পরে হবে খন। আচ্ছা, আমি কি এখানে দাঁড়িয়েই সব কথা বলবো? না, হ্যাঁ মানে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। কিন্তু কিন্তু এত রাতে আমাকে কি দরকার? আচ্ছা সুকান্ত বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার বাঁ হাতের ক্ষতটা কেমন আছে? সুকান্ত অবাক হয়ে যায়। কে এই মহিলা? তার নাম সে কি করে জানল? কয়েকদিন আগের কথা, অফিস থেকে ফেরার সময় হঠাৎই অসাবধানতাবশত বাইক থেকে পড়ে তার বাঁ হাতের উপরে অংশে কিছুটা ছড়ে গিয়েছিল। হ্যাঁ, কিছুটা রক্তপাতও হয়েছিল, কিন্তু সে কথাই মহিলা জানতে পারল কি করে? এইসব বিষয় তো তার জানার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে, কিন্তু এসব কথা আপনি জানলেন কি করে? আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জানি সুকান্ত বাবু। মনে আছে, আপনি তখন ছোট, সম্ভবত আপনার বয়স তখন 13 কি 14 বছর। ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে আপনি ছাদ থেকে পড়ে যান। আপনার বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। সুকান্ত অবাক হয়ে যায়। কে এই মহিলা? সে তার ব্যাপারে এত কিছু কি করে জানে? কর্ণকে এই মহিলাকে সবকিছু বলে দিয়েছে তার সম্বন্ধে, না হলে সে এসব কথা কি করে জানবে? আপনি হয়তো ভাবছেন, আমি কি করে জানলাম এসব কথা? কি, তাই তো? আমি অনেক কিছুই জানি, কিন্তু আমাকে কেউ জানে না, কেউ চেষ্টাও করেনি কখনো। জানেন সুকান্ত বাবু, আমি খানিকটা আপনারই মতো। আপনার যেমন গল্প পড়তে, গল্প লিখতে ভালো লাগে, আমারও ভালো লাগে গল্প পড়তে। আমি অনেক গল্প বলতে পারি, যেমন অবসাদ, অভিমান, শেষ দেখা, শেষ কথা, আরও কত কি। মা বলতেন আমি নাকি খুব সুন্দর গল্প বলি। শুধু আমার নিজের গল্পটাই আজ পর্যন্ত কাউকে শোনাতে পারলাম না। আপনি যদি চান, আপনাকে একটা গল্প শোনাতে পারি, আপনি শুনবেন? আপনি হয়তো ভাবছেন, আমি কি করে জানলাম এসব কথা? কি, তাই তো? আমি অনেক কিছুই জানি, কিন্তু আমাকে কেউ জানে না, কেউ চেষ্টাও করেনি কখনো। জানেন সুকান্ত বাবু, আমি খানিকটা আপনারই মতো। আপনার যেমন গল্প পড়তে, গল্প লিখতে ভালো লাগে, আমারও ভালো লাগে গল্প পড়তে। আমি অনেক গল্প বলতে পারি, যেমন অবসাদ, অভিমান, শেষ দেখা, শেষ কথা, আরও কত কি। মা বলতেন আমি নাকি খুব সুন্দর গল্প বলি। শুধু আমার নিজের গল্পটাই আজ পর্যন্ত কাউকে শোনাতে পারলাম না। আপনি যদি চান, আপনাকে একটা গল্প শোনাতে পারি, আপনি শুনবেন? নমস্কার। আজ টিম রাতপরীর তরফ থেকে আপনাদের জন্য বিবেক পালের লেখা ঘুঙুরের দ্বিতীয় পর্ব। প্রধান চরিত্রে ঘুঙুর, সুকান্ত এবং কাঞ্চা। গল্প পাঠে আমি সায়ন। ঘুঙুরের চরিত্রে ঋতবীণা, সুকান্তের চরিত্রে সৌমদীপ, কাঞ্চার চরিত্রে বিবেক। স্পেশাল এফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং
এডিটিংয়ে সুমন, সমগ্র পরিচালনায় আমি সায়ন। শুরু হচ্ছে আজকের গল্প, ঘুঙুর। সুকান্ত পড়ল মহাবিপদে। সে চেনে না, জানে না কে এই মহিলা, কোথায় থাকে, কি করে, কিছুই তো জানে না সে। এই মহিলার মাথা খারাপ নয় তো? না হলে কোনো সুস্থ মানুষ এত রাতে এক অচেনা কারোর বাড়িতে গল্প শোনাতে আসে? চুরি ঠুরি করবে না তো? কিন্তু দেখে তো মনে হয় ভদ্র বাড়ির মেয়ে। এত রাতে আমারই ঘরে কেন? কি মতলব থাকতে পারে তার? আর সব থেকে বড় বিষয়, সে এত কিছু জানতে পারলো কি করে তার ব্যাপারে? এইসব ভাবতে ভাবতে সে যেন অন্য মনস্ক হয়ে যায়। কি বলবে কি বলবে না সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। একবার কি কাঞ্চাকে ডাকবে? এইসব ভাবতে ভাবতে হঠাৎই ঘুঙুর বলে উঠল, আপনি যা ভাবছেন আমি তার মধ্যে কোনোটাই নই। আপনার ক্ষতি করারও কোনো অভিপ্রায় নেই আমার। জানেন, অনেক কথা জমে আছে, কাউকে কখনো বলে উঠতে পারিনি। অবশ্য অবশ্য কেউ শুনতেও চায়নি কখনো। আপনার যদি ঘুম পেয়ে থাকে তাহলে বরং আজ আসি, আবার কাল আসবো। আপনি ঘুমন। কথাগুলো শেষ করা মাত্রই মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। সুকান্ত কিছুই বুঝতে পারল না। কেন সে এসেছিল, কি তার উদ্দেশ্য, কিছুই পরিষ্কার না তার কাছে। সে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না। একের পর এক চিন্তা তৈরি হচ্ছে সেই অজানা অচেনা মেয়েটিকে নিয়ে। হঠাৎ সে বুঝতে পারে এতক্ষণ যে সুগন্ধটা অনুভব করছিল তা যেন মিলিয়ে গেছে বাতাসের সঙ্গে প্রায়। নেই বললেই চলে। সুকান্ত একটু অবাক হয়ে ভাবল, প্রেত নয় তো? ধুর, কি সব ভাবছে সে? সে তো মন করা গল্প, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। এসব ভাবতে ভাবতে সুকান্ত ঘুমিয়ে পড়ল। সুকান্তের পরের দিন দরজা ধাক্কার শব্দে ঘুম ভাঙল। দাদাবাবু, ও দাদাবাবু, সকাল হয়ে গেছে যে। উফ, ও দাদাবাবু। এই নিন দাদাবাবু, আপনার চাটা আমি টেবিলের উপর রেখে গেলাম। রাতে ভালো ঘুম হয়েছে তো? তা হয়েছে বই কি। বলছি কি দাদাবাবু, ওই আজকের দুপুরে খাবারটা যদি বলতেন তাহলে সেই বুঝে আমি রান্নাটা করতাম। ও সে খাবার নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি যা ভালো বোঝো করো। বলছিলাম কি দাদাবাবু, আমার ভাইপো আজকে পাশের গ্রামের পুকুর থেকে 4টি তেলাপিয়া মাছ ধরেছে, বুঝলেন? তাহলে তেলাপিয়া মাছের পাতলা করে ঝোল করে দিই, আর গরম ভাত। আরে হ্যাঁ, বললাম তো, যা হোক একটা কিছু করে দিও। কাঞ্চা বুঝতে পারে কোনো একটা কারণে সুকান্ত খুব চিন্তিত। কাঞ্চা বলল, বলছি একটা কথা বলি, আপনি কিছু নিয়ে কি চিন্তা করছেন? আপনাকে কেমন যেন খুব চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে? কই কিছু না তো, কি হবে, কি যে বলো না তুমি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি তাহলে এখন আসি। এই বলে সবেমাত্র ঘর থেকে বেরোতে যাবে কাঞ্চা, এমন সময় সুকান্ত বলে উঠল, আচ্ছা কাঞ্চা, বলছি একটা কথা বলো তো, কাল রাতে তুমি বাড়ির সদর দরজাটা ভালোভাবে বন্ধ করেছিল তো?
দরজা আমার বড্ড ভুল হয়ে গেছে দাদাবাবু। আসলে আমি বাড়িতে থাকি না তো। যখন শহর থেকে বাড়িতে কেউ এসে থাকে তখন আমি আসি। আমার কাজ ছেড়ে আমি আবার বাড়ি ফিরে যাই। এই তো এই তো কাছেই আমার বাড়ি। বুঝতেই তো পারছেন, আসলে বাড়িতে বউ ছেলেকে নিয়ে ঘর করতে হয়, আর কাছেই যখন বাড়ি তাই ওদের সাথে থাকি। কাল সদর দরজাটা আপনাকে দিতে বলবো, একদমই ভুলে গিয়েছি। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনো দিন এরকম ভুল হবে না। আচ্ছা দাদাবাবু, কাল রাতে কি কোনো চোর ডাকাত এসেছিল? আরে না না, সেসব কিছুই হয়নি। তবে এই কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করনি। কাল নয় আসেনি, কিন্তু আসতেও তো পারতো নাকি? তখন তখন কি হতো? আমাকে একটা বারের জন্য ক্ষমা করে দিন দাদাবাবু। এরকম বল আর কোনো দিন, আমি বলছি আর কোনো দিন হবে না। সুকান্ত কিছুক্ষণ কোনো উত্তর দিল না, একটু অন্যমনস্কভাবে ভাবতে লাগলো। কাঞ্চেকে কি বলবে কালকে রাতের কথা? সুকান্ত কিছু বলতে যাবে, এমন সময় কাঞ্চা বলে উঠল, আচ্ছা দাদাবাবু, আমার অনেক কাজ পড়ে আছে, আমি বরং এখন আসি। সারা দুপুর কাটলো গল্পের বই আর ডায়েরি নিয়ে। দুপুরে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে সুকান্ত একাই বেরিয়ে পড়ে। সে ময়ূরাক্ষী নদীর তীরে কিছুটা সময় কাটালো গাছপালা নদী পাখিদের সাথে। নদীর ওই পারে দূরের পাহাড়ের টিলাগুলো সারিবদ্ধভাবে বিস্তৃত। সুকান্তের মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। কলকাতার দূষণ থেকে পালিয়ে এরকমই একটা প্রকৃতির টানে বারবার ঘুরে বেরিয়েছে সে। সন্ধ্যা হয়ে গেছে, সুকান্ত বাড়ি ফিরে এলো। হঠাৎই তার মনে হলো গতকাল রাতের কথা। কাঞ্চার একটা ছোট্ট ভুলের জন্য কে না কে এসে পড়েছিল তার ঘরে। কিন্তু একটা কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, এমনকি সেই অজানা অচেনা মেয়েটি তার ব্যাপারে এত কিছু জানতে পারলো কি করে? যাক, সেসব কথা ভেবে কোনো লাভ নেই। রাতের খাবার শেষ করে দরজা বন্ধ করে দিল সে। যাক, কাঞ্চা আজ আগেই বাড়ি চলে গেছে, আজ আর কোনো চিন্তা নেই, এই ভেবে ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত কাটায় কাটায় একটা, আবার সে অদ্ভুত সুগন্ধে সারা ঘর ভরে গেল। বাইরে আবার সেই হাঁটার শব্দ। সুকান্তের বুকের ভিতরটা ধড়াস করে উঠল ভয়ে। সুকান্ত খাটের উপর জড়সড় অবস্থায় বসে, তার কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। না না, এ কি করে সম্ভব? সুকান্ত নিজের হাতের সদর দরজা বন্ধ করে এসেছে। সেই সুগন্ধের তীব্রতা ক্রমাগত বেড়ে চলেছে। এমন সময় ঘরের দরজায় ধাক্কা পড়ল। সুকান্ত ভয়ে কেঁপে উঠল। কোনো রকমের বুকে সাহস সঞ্চয় করে সুকান্ত সুকান্ত দরজা দরজা খুলল। আপনি? আমি তো নিজে হাতে সদর দরজা বন্ধ করেছি। আপনি আপনি ভিতরে ঢুকলেন কি করে? অবাক হলেন? আমি তো আপনাকে কথা দিয়েছিলাম সুকান্তবাবু, আপনাকে যে আমার অনেক কথা বলার আছে, আমাকে তো আসতেই হতো। কিন্তু কিন্তু কি বলার থাকতে পারে আপনার? আমি তো আপনাকে চিনিও না। আপনি আপনি কেন আমাকে আপনার সব কথা বলতে যাবেন? সত্যি বলতে কি, আমি জানি না আপনাকেই কেন সমস্ত কথা বলতে যাব। আপনাকে সব বলার পরে তার কি ফল হবে সেটাও জানি না। তবে কাউকে না কাউকে তো সব কথা বলতেই হতো।
এইভাবে আর কতদিন কতদিন চলা যায় বলুন তো? এ বাবা, আপনি দাঁড়িয়ে কেন? আপনি বসুন। ভয়ে সুকান্তের গলা থেকে একটা কি কোনো টু শব্দও বেরোলো না। সে পাথরের মতন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার নড়াচড়ার করার কোনো উপায় নেই। তার সব শক্তি যেন কেউ মায়া বলে আবদ্ধ করে নিয়েছে। জানেন তো, একটা অদ্ভুত ফুল ছিল, যে ফুলের সকালবেলা যে সুগন্ধটা পাওয়া যায়, তার তুলনায় সন্ধ্যার সুগন্ধটা একদম আলাদা। সুকান্ত বোবার মতো তার কথা শুনতে লাগলো। সে কখন যে খাটে এসে বসেছে তার সেই ব্যাপারে কোনো হুঁশই নেই। তার হুঁশ ফিরল যখন, তখন প্রায় রাত্রি 3টে। সুকান্তবাবু, সুকান্তবাবু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ তাহলে আমি আসি, কাল আবার দেখা হবে। এই বলে ঘুঙুর বিদায় নিল। মেয়েটি চলে যাবার পরেও সুকান্ত একই জায়গায় বসে আছে। তার হুঁশ ফিরল যখন, তখন বাতাস থেকে সেই সুগন্ধটা বিলীন হয়ে গেছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে লাগলো। সে গল্পের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সেই মেয়েটির মিষ্টি গলার আওয়াজে আর বাতাসের সুগন্ধ তাকে যেন কোথায় নিয়ে ফেলেছিল, সে নিজেও জানতে পারেনি। গল্পের শেষে সে ভাবতে থাকে, এই গল্প কেনই বা শেষ হলো? কি এক অদ্ভুত একটা গল্পের প্রতি তাকে আকর্ষণ করছিল। ভোর হয়ে গেছে, পাখিরা ডাকাডাকি করছে। সেই রাতে তার আর ঘুম হয়নি। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, কে ওই মহিলা, কি চাই, কেনই বা আসে তার কাছে? সে যে স্বাভাবিক মানুষ নয় সেটা বুঝতে আর বাকি নেই সুকান্তের। সুকান্ত ঘর থেকে বেরিয়ে নিচের দিকে নেমে দেখে বাড়ির সদর দরজা সেইভাবে বন্ধ যেইভাবে গতকাল রাতে সুকান্ত বন্ধ করেছিল। সুকান্ত দরজা খুলে দেয়, সিঁড়িতে উঠে নিজের ঘরে চলে আসে। সে ভাবতে থাকে গতকালের ঘটনাগুলিকে নিয়ে। সেই মহিলা কি এতই মায়াবী যে সেই গন্ধ আর কণ্ঠস্বর তাকে এক অদ্ভুত বলে আবদ্ধ করে? তার গল্প শুনতে এক মন্ত্র বলে তাকে স্তব্ধ করে দেয় তার মস্তিষ্কের কার্যকারিতা। দাদাবাবু, তোমার চা। আজ তুমি এত সকাল সকাল উঠি পড়েছো যে? আচ্ছা, তুমি আজ দুপুরবেলায় কি খাবে বলো তো? আমাকে আবার বাজারে যেতে হবে তো। দাদাবাবু, আরে ও দাদাবাবু! হ্যাঁ, হ্যাঁ, তুমি কখন এলে? আমাকে কি কিছু বলছিলে? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমি কাল থেকে তোমাকে দেখছি, কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছো। কি এত ভাবছো বলো তো? এই জন্যে বলি এত পড়াশোনা লেখালেখি করলে মাথাটা খারাপ হয়ে যায়। আচ্ছা কাঞ্চা, বলছি কি যে গ্রামের আশেপাশে কোনো মেয়েকে কি তুমি চেনো? আচ্ছা, মেয়েটা না একেবারে অন্য ধরনের, মানে একদম আলাদা ধরনের মেয়ে, যার সাথে কারোর মিল খায় না। না না দাদাবাবু, এই গ্রামে গুটি কয়েক বাড়ি, আর এখানে সবাই তো আমার পরিচিত, কিন্তু এই গ্রামের সুন্দরী মেয়ে আবার সে নাকি অন্য মেয়েদের থেকে একদমই আলাদা। না তো, এখানে এমন কেউ তো এরকম নেই। আচ্ছা কেন বলুন তো দাদাবাবু? না না, ও কিছু না। তুমি এখন এসে বুঝলে? আর হ্যাঁ, দুপুরে কিছু একটা বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি বরং এখন আসি দাদাবাবু। কাঞ্চা চলে যাওয়ার পর গতকাল রাতের কথা ভাবতে ভাবতে সুকান্ত ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম যখন ভাঙল তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে।
সুকান্ত নিচের ঘরে নেমে তার খাবার খেয়ে নিল। আজ আর ঘুরতে যাবার মুড সুকান্তের নেই। সারাদিন শুধু সুকান্তকে ভয় আর কৌতূহল পিছু করে বেরিয়েছে। আবার একটা দিন শেষ, আবার একটা রাতের শুরু। সুকান্ত ভাবতে লাগলো, আর মাত্র একটা রাত। কাল ভোর হলেই সে শহরের দিকে রওনা দেবে। আজ আর কোনো মতে সে দরজা খুলবে না, তাতে যাই হোক। কাটায় কাটায় রাত একটা। এবারেও সময়ের কোন রকম এদিক ওদিক হলো না। আবার সে সুগন্ধে ঘর ভরে উঠল। আর এইদিকে সুকান্ত ভয়ে উকড়ে যাচ্ছে। আবার পায়ের তালে তালে ঘুঙুরের শব্দ। আবার সেই দরজার ধাক্কা। না না, না না, আজ আমি আর দরজা খুলবো না। আমি আজ আর দরজা খুলবো না। কিন্তু 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 এই গন্ধটা এত তীব্র গতিতে বের উঠছে কেন? আমি আমি শ্বাস নিতে পারছি না। না না, আমি আর পাচ্ছি না। আমি আর আমি আর পাচ্ছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এ কি এ কি হচ্ছে আমার সাথে? এ কি হচ্ছে? না না। গন্ধের তীব্রতা সহ্য করতে না পেরে সুকান্ত কোনো মতে দরজাটা খুলে দিল। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, 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 ওই একটু চোখ লেগে গিয়েছিল। আর 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 বড্ড ঘুমও পাচ্ছিল, তাই একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমি জানতাম, তাই আমি আজকে না এসে আর থাকতে পারলাম না। কালকেই তো আপনি চলে যাবেন, তাই আর তো দেখা হবে না। ভাবলাম দেখা করেই যাই। ঘুঙুর তার গল্প শোনাতে শুরু করলো। সুগন্ধ বুঝতে পারছে, আবার সে গন্ধ কণ্ঠস্বর মিশে গিয়ে আবার একটা অদ্ভুত মায়া বলে আবদ্ধ করে ফেলেছে তাকে। সে না চাইতেও তাকে শুনতে হবে। কি এক মায়াবী নেশার ঘরে অবস্থান করছে সে। আচ্ছা সুকান্ত বাবু, এই প্রকৃতি কি অদ্ভুত না? আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? পিঁপড়ের একটা অদ্ভুত অভ্যাস রয়েছে। পিঁপড়েরা কেমন সারিবদ্ধভাবে থাকে ও কাজ করে, এটা লক্ষ্য করেছেন আপনি কখনো? সুকান্ত আবার সেই গল্পের মধ্যে হারিয়ে যায়। গল্পের প্রত্যেকটা কথা তার চোখের সামনে ভেসে ওঠে। সে এক অদ্ভুত মায়া। তার যেন বাকি সব কিছুই অস্পষ্ট। গল্পটা শেষ হতেই সুকান্ত মুগ্ধ হয়ে বলল, জানো তো, তুমি খুব ভালো গল্প বলতে পারো। তোমার গল্পের স্রোতে আমি কোথায় যেন হারিয়ে যায়। হ্যাঁ, এইভাবেই তো একদিন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। মানে, আমি ঠিক বুঝলাম না। ও কিছু না। আচ্ছা, আপনার হাতে তো অনেক সময় নেই। কাল সকালে তো ফিরতে হবে কলকাতায়। আপনি বরং ঘুমিয়ে পড়ুন আজ। আর যদি সত্যি কোনো দিন সম্ভব হয়, তখনই নয় আমার নিজের গল্পটা বলবো। আজ আসি, ভালো থাকবেন। এই বলে যুবতী বিদায় নিল। কিন্তু আজ সুকান্ত সেই যুবতী মেয়ের চোখে মুখে এক কষ্টের ছাপ দেখতে পেল। তার মনে হতে থাকলো সে যুবতীর সাথে কোথাও যেন একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তার গল্প, তার কণ্ঠস্বর, সে সুগন্ধ সব কিছু মিলে গিয়ে জন্ম নিয়েছে আগ্রহ, কখনো বা মায়া। সবশেষে সে ভাবতে লাগলো ঘুঙুরের অনেক কিছুই বলার ছিল, যেগুলো তার বলা হয়ে ওঠেনি। কিন্তু কি বলতে চাই সে, সেগুলো জানার কৌতূহলটা যেন বেড়েই গেল সুকান্তের। সে বুঝতে পারে কিসের মায়ায় যেন জড়িয়ে পড়ছে। আজ আর ইচ্ছে থাকলেও সে শহরে ফিরতে পারল না। তার মন বলছে আবার আবার আসবে সেই যুবতী, আবার সেই অদ্ভুত সুগন্ধ নিয়ে আসবে।
কিন্তু আজ সে যুবতী আসলো না। সুকান্ত অধীর আগ্রহ নিয়ে সে বাড়ির বারান্দাতে পায়চারি করতে লাগলো। সুকান্ত ভাবতে থাকে, ঘুঙুর কি সত্যি আর আসবে না? ও তো এটাই জানে যে আজ সুকান্ত শহরে চলে যাবে, কিন্তু তাহলে সত্যি কি ঘুঙুর আর আসবে না? সুকান্ত বিছানায় গিয়ে বসে। ঘুঙুরের গল্পের মধ্যে এমন একটা টান আছে যে তার জন্য সারা দিন রাত অপেক্ষা করা যায়। সুকান্ত বুঝতে পারে তার সাথে ঘুঙুরের কোথাও যেন একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সে সম্পর্ক কিসের সম্পর্ক সেটা সে জানে না। সে সুগন্ধ না পেয়ে সুকান্ত অস্থির হয়ে উঠেছে। একটা একটা অস্থিরতা কাজ করছে সুকান্তের মধ্যে। রাত 2টো বাজে, যুবতী এখনো আসেনি। সুকান্ত না ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলো ঘুঙুরের জন্য। এইভাবে একদিন করে 9টা দিন কেটে যায়, কিন্তু ঘুঙুর আর আসেনি। সুকান্তের মুখে একটাই কথা, ঘুঙুর কবে আসবে? এই প্রতীক্ষা নিয়ে সে বেঁচে আছে। তার চেহারার পরিবর্তন হয়েছে, তার মুখে চোখে ক্লান্তির ছাপ, কিন্তু সে আজও অপেক্ষা করছে ঘুঙুরের জন্য। সকাল হতেই কাঞ্চা ঘরে ঢুকলো। দাদাবাবু, তুমি আমার সাথে চলো তো, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আমার একটু ভালো লাগছে না, অনেকদিন ধরে তোমাকে খুব চিন্তিতও লাগছে। চলো তো, তুমি চলো। কতদিন ধরে বাইরেও বেরাচ্ছ না, কারোর সাথে কথাও বলছো না। সুকান্তের মুখে কোনো উত্তর নেই। সে জানালার ধারে চেয়ারে বসে কি যেন বিড়বিড় করে চলেছে। কাঞ্চা মন দিয়ে শুনতে চেষ্টা করলো যে কি বলতে চাইছে, কিন্তু কথাগুলো এতটাই অস্পষ্ট যে কিছুই শুনতে পারল না। কাঞ্চা সুকান্তর পিঠে হাত রাখতেই সুকান্ত কাঞ্চার হাতে হাত রেখে কাঁদো কাঁদো সুরে বলল, তুমি তো সব জানো কাঞ্চা, তুমি তো সব জানো। আমি আর পারছি না, আমি আর পারছি না এইভাবে থাকতে। আমি আর পারছি না, বিশ্বাস করো আমি মরে যাব। আমি 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 এমন ফিল কখনো করিনি কাঞ্চা, কখনো না। আমি পারছি না, তুমি আমাকে বাঁচাও কাঞ্চা, তুমি আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও তুমি আমাকে। কাঞ্চা তো কিছুই বুঝতে পারছে না তার দাদাবাবুকে কি কষ্ট দিচ্ছে, তার দাদাবাবু কার কথা বলছে। দাদাবাবু, ও দাদাবাবু, কি হয়েছে বলো তো তোমার? কিসের এত কষ্ট? সুকান্ত জানালার ধারে এগিয়ে গেল। সে বলতে থাকে, আমি ঘুঙুরকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু কিভাবে কিভাবে? আমি তো জীবিত, কিন্তু ঘুঙুর তো, হ্যাঁ ঘুঙুর তো। এই কথাটা মাথায় আসতে সুকান্ত প্রবল বেগে টেবিলের দিকে এগিয়ে গিয়ে চেয়ারে বসে গেল আর নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়তে লাগলো। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি 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 ঘুঙুরকে কখনো পাবো না, কোনোদিনও না, কোনোদিনও না। সম্ভব নয়, এই সম্পর্ক সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। সুকান্তের চোখে মুখে কেমন যেন একটা কাউকে কাউকে হারানোর বেদনা। সুকান্ত জানে যে সে ঘুঙুরকে পাবে না, কারণ তার জগৎ আর ঘুঙুরের জগৎ সম্পূর্ণ আলাদা। আচ্ছা কাঞ্চা, তুমি একটা আমাকে কথা বলো তো, ভালোবাসা তো দুটো মনের মিলনে হয়, সেখানে নাইবা থাকলো শরীরের অস্তিত্ব, নাইবা থাকলো ছোঁয়া। আচ্ছা আচ্ছা, আমি কি খুব ভুল করছি বলো তো? হ্যাঁ বলো না কাঞ্চা, আমি আমি কি আমি কি আমি কি খুব ভুল করছি? বলো না, বলো না, আমি কি খুব ভুল করছি? বলো না,
খুব ভুল করছি। এই কাঞ্চা বলো, আমাকে বলো না, আমি কি খুব ভুল করছি বলো? কি বলো না, আমাকে বলো। বাবু, দাদা বাবু, তুমি শান্ত হও দেখি। তুমি কতদিন বাড়ির বাইরে বেরোনি দেখেছো? কতদিন বাইরে বেরোনি? আজ একটু নদীর ধারে ঘুরিয়ে আসবে, দেখবে তোমার মন আগের থেকে অনেক অনেক ভালো হয়ে যাবে, অনেক শান্ত পাবে। এই চলো তো, তুমি চলো। দুপুরে খাবার টেবিলে বসলো ঠিকই, কিন্তু তার গলা দিয়ে আর খাবার নামছে না। খাওয়া দাওয়া শেষ করে সে ঘরে গিয়ে ব্যাগ খুলে নিল। সে বুঝতে পারল ঘুঙুর আর এখানে কোনো দিনও আসবে না, তাই তার এখান থেকে চলে যাওয়াটাই সব থেকে ভালো। বিকেলের দিকে নদীর ধারে দাঁড়াতে যায় সে। আজ পরিবেশটাও তার মনের মতন থমকে গিয়েছে। হঠাৎ সুকান্তের ঠোঁটে এক কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আবার সে সুগন্ধ বাতাসে খেলা করছে। সুগন্ধের চোখে মুখে আনন্দের ছাপ। সুকান্ত পাগলের মতন ডাকতে লাগলো, ঘুঙুর, তুমি কোথায়? তুমি কোথায়? ঘুঙুর, কোথায় ঘুঙুর? তুমি কোথায় ঘুঙুর? কোথায় ঘুঙুর? তুমি কোথায় ঘুঙুর? সুকান্ত অনুভব করলো গন্ধটা দক্ষিণ দিকে জঙ্গলের থেকে আসছে। সেই গন্ধকে অনুসরণ করে সুকান্ত জঙ্গলের দিকে এগোতে লাগলো। জঙ্গলের ভিতর যত প্রবেশ করতে লাগলো, গন্ধের তীব্রতা ততই বাড়তে লাগলো। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎই একটা বাড়ি দেখতে পায় সে। দেখার পর সুকান্ত থমকে দাঁড়িয়ে পড়ে। তার বুঝতে বাকি থাকলো না এটাই ঘুঙুরের বাড়ি। ঘুঙুর এখানেই থাকে। একতলার একটা বাড়ি, আর বাড়ির দরজা খুলতে একটা ঝাঁঝালো দুর্গন্ধ নাকে ভেসে আসে। অনেকদিন ধরে বন্ধ বাড়িটা, সে বুঝতেই পারে। বাড়িটার বাম দিকে ঢুকতে একটা ঘর, আর ঘরটা তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। আর একটু এগোতেই ডান দিকে একটা ঘর দেখতে পায় সে, আর সেই ঘরটা অন্ধকার। সে তো হবেই, একটা সাধারণ ব্যাপার একদম। কোনো রকমের এগিয়ে গিয়ে সেই ঘরে জানালা খুলে দেয়। জানালা খুলতেই পড়ন্ত বিকেলের আলো পড়ে সেই ঘরে। ঘরটা বেশ বড়, আর সেই ঘরে অনেক পুরনো আসবাবপত্রের উপর ধুলোর আস্তরণ পড়ে গেছে, আর দেওয়ালে কতগুলো পেন্টিং রয়েছে। আর একটি অন্যদিকে দেওয়ালের পাশে একটা বুকশেলফ। সে বুকশেলফে সুকান্তের চোখ পড়তে বুকশেলফের নিচে থাকা লাল ডায়েরিটার দিকে দেখতে পায়। ডায়েরিটার উপর থেকে ধুলো ঝেড়ে সুকান্ত ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরিটার প্রথম কয়েকটা পাতায় কেমিক্যালের সংকেত, নাম, আর সেগুলো পরস্পরভাবে সাজানো। ডায়েরিটার পরেরটা পাতা ফাঁকা। আবার কিছুটা পর থেকে আবার কিছু অঙ্ক কষা রয়েছে। বেশিরভাগটাই কেমিক্যালের বিক্রিয়া ও সমাধান। এরপর আরো কয়েকটা পাতা উল্টাতেই সুকান্ত দেখলো সঞ্জীবের সাথে আমার প্রথম দেখা আমার বাবার অফিসে। সেখানেই প্রথম আলাপ সঞ্জীবের সাথে। আরে না না, আমাদের প্রেমটা প্রথমেই হয়নি। আমার বাবা একটা পারফিউম কোম্পানিতে কাজ করত, আর আমি সেখানেই নিযুক্ত হয়েছি মাস 3-4 হলো। সঞ্জীবও প্রায় একই সময় সেই একই কোম্পানিতে মার্কেটিং ম্যানেজারিং পদে নিযুক্ত হয়। আমাদের কাজ ছিল বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফুল থেকে পারফিউম তৈরি করা। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে একদিন আমি বিশ্বের সবচেয়ে আলাদা এবং সবচেয়ে সুন্দর পারফিউম তৈরি করব। আমি এমন একটা পারফিউম তৈরি করতে চাই ছেলে মেয়ে উভয়ই একে অপরের দিকে আকৃষ্ট হবে, আর সেই আকর্ষণের তীব্রতা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। এই পারফিউম তৈরি করাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন। ছোটবেলায় খেলা করতে করতে বহুবার দেখেছি দেয়ালে বা মাটিতে সারিবদ্ধভাবে পিছু পিছু যেতে থাকে। ব্যাপারটা দেখলেই খুবই আশ্চর্য হতাম। একদিন আমি কৌতূহলবশত
বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাবা উত্তরে বলেছিলেন যে পিঁপড়েদের দেহে এক ফেরামন নামক পদার্থ থাকে, যেগুলি পিঁপড়েদের ঘ্রাণ শক্তিতে মিশে একে অপরের প্রতি এক আকর্ষণ তৈরি করে, যার ফলে এরা দিকভ্রষ্ট না হয়ে সারিবদ্ধ হয়ে একে অপরের পিছু পিছু যেতে থাকে। বড় হয়ে বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমি জানতে পারি ফেরামন নামক পদার্থটা মানুষের মধ্যেও অবস্থান করে, কিন্তু খুবই কম মাত্রায়। প্রত্যেকটি মেয়ে এবং ছেলে কাছাকাছি এলে উভয়ের মধ্যে একটা গন্ধের অনুভব করে, যা ভালোবাসার মানুষ ছাড়া অনুভব করা একদমই অসম্ভব। এই পুরো বিষয়টা আমার মনের মধ্যে কেমন যেন একটা প্রভাব ফেলে। সেদিন থেকেই শুরু হয় আমার রিসার্চ। সঞ্জীবের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, আর কিছুদিন পরই বাবার কর্মজীবন থেকে অবসর। এরই মধ্যে সঞ্জীব আমায় প্রেমের প্রস্তাব দেওয়ায় আমি না করতে পারিনি। বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে আমি বুঝতেও পারিনি। আমাদের সম্পর্কটার ব্যাপারে বাড়িতে জানাই। আমার মা রাজি হলেও বাবা রাজি হলো না। বাবা রাজি না হওয়া সত্ত্বেও আমরা বিয়ের শপথ করলাম। সঞ্জীবও আমার মতো নির্জনতা খুব পছন্দ, তাই আমরা ইচ্ছাপুরে বসন্ত ভিলার পিছনের দিকে একটা বাড়ি কিনলাম। সেই কোম্পানি ছেড়ে একটা ছোট্টখাটো ব্যবসা শুরু করি এবং সেটা ভালোই চলতে থাকে। আমিও এগিয়ে যেতে থাকি নিজের স্বপ্নের দিকে। এই বাড়ির ঠিক ডান দিকে শেষ ঘরটি থেকে পূর্ব দিকে কিছুটা এগিয়ে গেলে ল্যাব। মাসের পর মাস, বছরের পর বছর রিসার্চ চলতে থাকে। সঞ্জীব মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাইরে যেত। টানা 30টা দিন অক্লান্ত পরিশ্রমের পর হঠাৎ আমার কাজ আজ শেষ হয়। মনের মধ্যে ভয় আর উত্তেজনা দুটোই কাজ করছিল। টেস্ট টিউব থেকে কেমন যেন একটা নীল ও সবুজ আলো বেরোচ্ছিল, যার ঘর ভরে গেছিল সুগন্ধে। আজ আমার পরিশ্রম সফল হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমার এত মাসের পরিশ্রমের ফল আমি পেয়েছি। আনন্দে আমি আত্মহারা হয়ে উঠেছিলাম। তারপর আমি সেই কেমিক্যালটি একটা কাচের শিরিষে ঢেকে সিঁড়ির আদলে তৈরি একটা ড্রয়ারে রেখে দিলাম। গুপ্ত জায়গাটির কথা কেউ জানে না, এমনকি সঞ্জীবও না। মনে মনে ভাবলাম সঞ্জীব এলে ওকে সারপ্রাইজ দেব এবং দুজনে একসাথে নিজেদের শরীরের ওপর প্রয়োগ করে দেখব। কিন্তু সব স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। ঘরের মধ্যে আর তেমন আলো না থাকায় সুকান্ত বাইরে গেল। বাইরে দরজার সামনে বসে সে আবার পড়তে শুরু করলো। কয়েকদিনের মধ্যে বাবার একটা চিঠি পাই। তাতে লেখা ছিল সঞ্জীব আমার সাথে প্রতারণা করছে। সে স্ত্রী পুত্র সন্তান নিয়ে বসবাস করে কলকাতায়। সেটা বাবা কোনো মতে জানতে পারে। কথাগুলো চিঠিতে পড়ে বিশ্বাস করতে পারছিলাম না। পরদিন সঞ্জীব বাড়ি ফিরতে আমি জিজ্ঞাসা করলাম, তার কাছে সবটা জানতে চাইলাম। তখন সঞ্জীব অস্থির বোধ করে এবং আমি একটু চাপ দিতেই সঞ্জীব স্বীকার করে যে আমাকে শুধুমাত্র ব্যবসার স্বার্থে ব্যবহার করেছে সে দিনের পর দিন। সব শোনার পর রাগে, দুঃখে, অপমানে আমি আর কিছুই ভাবতে পারিনি। সবশেষে আমি নিজেকে পৃথিবী থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিলাম। সুকান্ত ডায়েরিটা বন্ধ করলো। তার চোখ থেকে ক্রমাগত জল পড়তে থাকে। সুকান্তের কাছে পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। এর মধ্যে কখন ঘোর তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়ালও করেনি। কে দাম দেয় বলুন তো এই চোখের জলের? যার কষ্ট সে ছাড়া আর কেউ মূল্য বোঝে না। বাকিদের কাছে সুখ দুঃখ জোয়ার ভাটা, কিন্তু কিছু কিছু কষ্টের দাগ এমন হয় যা সারা জীবনেও মোছা যায় না। সারাটা জীবন একটা যন্ত্রণার তাড়া খেয়ে বেড়ানো আর সারাটা জীবন ভালো থাকার অভিনয়, এর থেকে আত্মহত্যাই শ্রেয়। আর সেই অভিনয় তো আমাকে করতে হবে না। তোমার সাথে যেটা হয়েছে সেটা শুধু অন্যায় নয়, সেটা অবিচারও। যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। না 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 না, এটা এটা একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি, এটা একদম না। জানি তো, আমি সব জানি। আমার সাথে যা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। এখন থাক সেসব কথা। সুকান্ত বাবু,
আমি আপনার কাছে না যাওয়ায় আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার থেকেও অনেক বেশি কষ্টের পাহাড় পেরিয়ে এই জগতে আটকে রয়েছি আমি। তুমি তো প্রথম দিন থেকে বলে এসেছো যে তোমার অনেক কথা জমে আছে, তোমার অনেক কিছু বলার আছে আমায়। তা তা তুমি তো একবারও বলোনি আমাকে সে কথাগুলো। তুমি কেন বলোনি আমাকে সে কথাগুলো? বলো, কেন বলোনি আমাকে সে কথাগুলো? সবাই সব কথা নিজের মুখে বলতে পারে না সুকান্তবাবু। ধরে নিন আমিও তার মধ্যে একজন। আমি কোনোদিনই নিজের কষ্টের কথা বলতে পারতাম না। ছোটবেলা থেকেই মা আমার কষ্টগুলো বুঝে নিত, আর তারপরে থাক। কিন্তু কিন্তু সে তো তোমার সাথে প্রতারণা করেছে। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি যদি আমার একটা কাজ করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। একদিন আমি নিজেকে এই পৃথিবী থেকে মুছে ফেলেছিলাম ওই ময়ূরাক্ষীর জলে। আমার আবিষ্কারটাও ওখানে মুছে দিন। বিশ্বাস করুন সুকান্তবাবু, এই একটা কাজ করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না, এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। ওই আবিষ্কারে তোমার অক্লান্ত পরিশ্রম রয়েছে ঘুঙুর, তোমার অক্লান্ত পরিশ্রম রয়েছে, আর সেটা আমি মুছে দিতে পারি না, কখনো নয়। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি যদি না পারেন তাহলে আমার কষ্ট কোনোদিনও কমবে না, আর আমি এভাবেই দিনের পর দিন কষ্ট পাবো। না, তুমি অনেক কষ্ট পেয়েছ ঘুঙুর, আর আমি তোমায় কষ্ট পেতে দেব না। বলো, তুমি বলো, তোমার তোমার আবিষ্কার কোথায় আছে? ঘুঙুর বাড়ির ভিতর প্রবেশ করলো। সুকান্ত ঘুঙুরের পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকলো। হঠাৎই বাড়ির ভিতরে গিয়ে ঘুঙুর একটা জায়গায় থেমে দাঁড়ালো। সন্ধ্যের সেই চাঁদের আলোয় সুকান্ত চোখে পড়ল যে পায়ের তলা থেকে সিঁড়ি সরে গিয়েছে। অন্ধকারের মধ্যে সুকান্ত হাতরে একটা কাঠের বাক্স পেল। সেই বাক্সটি কোলে করে কোলপাজা করে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। আপনার কাছে আমার আরও একটা অনুরোধ আছে। আপনি আমার এই ডায়েরিটা এক্ষুনি পুড়িয়ে দিন। সুকান্তর মুখে কোনো কথা নেই। ঘুঙুরের কথা মতো সে ডায়েরিটায় আগুন লাগিয়ে দিল। সুকান্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর দেরি না করে সুকান্ত হাঁটতে শুরু করলো। সে লক্ষ্য করলো ঘুঙুরও তার পাশেই হাঁটছে। ঘুঙুরের মুখটা শতবার দেখার ইচ্ছা করলেও সে মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। ঘুঙুরও এক দৃষ্টিতে সুকান্তের দিকে তাকিয়ে থাকলো। ঘুঙুর দেখলো তার সুকান্তবাবু পুরো পাথর হয়ে গিয়েছে। ঘুঙুর আর এগোলো না। ঘুঙুর থেমে যায় মাঝপথে। আমার আর যাওয়াটা ঠিক হবে না, এবার আপনাকে একাই যেতে হবে। সুকান্তের গলা থেকে একটা শব্দও বের হলো না। ঘুঙুর বুঝতে পারে তার কষ্টে বুকটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু যতদিন আমার গল্পগুলো আপনার মনের মধ্যে বেঁচে থাকবে আমি তো আপনারই মধ্যে এভাবে বেঁচে থাকবো। এটাই হয়তো আমাদের শেষ দেখা। কথাটা শেষ করা মাত্রই ঘুঙুর অন্ধকারে মিলিয়ে গেল। সুকান্ত হাঁটতে শুরু করলো নদীর দিকে। সে মনে মনে ভাবতে লাগলো যে মেয়েটিকে জানতো না, চিনতো না, তার জন্য সুকান্তের এত কেন কষ্ট হচ্ছে। আজ ওই একটা মেয়ে তার জীবনে অনেকখানি প্রভাব ফেলেছে। তার বুকে যেন একটা তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে, তীব্র যন্ত্রণা। হাঁটতে হাঁটতে পৌঁছালো ময়ূরাক্ষী নদীর তীরে। চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে শিয়াল ডেকে উঠছে। চাঁদের আলোয় চারিদিকটা বেশ পরিষ্কার। সুকান্ত বসে পড়ল নদীর তীরে।
আমি তোমাকে আজ আজ না চাইতেও দূরে সরিয়ে দিতে বাধ্য হলাম। আমি পারবো না, আমি পারবো না তোমার কষ্ট দেখতে। আমি আমি তোমায় ভালোবাসি গুরু, আমি তোমায় ভালোবাসি। তাই তাই আমি আজ নিজের ভালোবাসাকে মুক্তি দিলাম, মুক্তি দিলাম গুরু, মুক্তি দিলাম। সেই শিশিটির মধ্যে থাকা তরল পদার্থটি নদীর জলে মিশিয়ে দিল সে। তখন আকাশ বাতাস অদ্ভুত এক সুগন্ধে ভরে যায়। চাঁদের আলো এসে পড়েছে নদীর জলে। সেই নদীর জলে উজ্জ্বল স্বচ্ছ ঘুমরে একটা স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠেছে, শেষবারের মতো। সুকান্ত জ্ঞান ফিরল পরের দিন সকালে। জ্ঞান ফিরতে সে দেখে ঘরের মধ্যে শুয়ে আছে, সঙ্গে কাঞ্চা, তার সঙ্গে আরো একজন। সুকান্তের বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে সে একজন ডাক্তার। এখন কেমন আছেন সুকান্ত বাবু? দুর্বল লাগছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ঠিক আছে। কিন্তু কিন্তু আমার কি হয়েছে? আমি আমি এখানে কি করছি? না না, কিছু চিন্তার বিষয় নেই, ব্যস্ত হবেন না। আসলে কাল সারা রাত আপনি বাড়ির বাইরে ছিলেন তো, তাই বাইরের হাওয়া লেগে জ্বর চলে এসেছিল। আসলে কি বলুন তো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, আপনি দুদিন রেস্ট নিন। আর আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? সময় মতন খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা সুকান্ত বাবু, তাহলে আসি।